পিহুর কথায় বিরক্তি প্রকাশ করে অন্যদিকে ফিরে সে। অন্যদিকে মেঘ বেশ কিছুক্ষণ চুপচাপ রাস্তা দেখছিল। হঠাৎ রাস্তায় এক মহিলাকে দেখে এমন এক আবদার করে বসে যে রুদ্রের সাথে সাথে নাকে মুখে কাশি উঠে যায়। পিহু নিজেও লজ্জায় পড়ে যায়। সামিয়া তো রাগে কটমট করে তাকিয়ে আছে। আমিও প্রেগনেন্ট হব, ওই মহিলার মতো পেট ফুলিয়ে হাঁটবো। আমাকে প্রেগনেন্ট করে দিন না। বলে রুদ্রের দিকে অবুঝের মতো তাকিয়ে আছে মেঘ। গাড়ি এক সাইডে পার্ক করে রুদ্র দুই ডুগে এক বোতল পানি খেয়ে ফেলে বেচারা। প্রসঙ্গ চেঞ্জ করতে বলে। মেঘ, আইসক্রিম না খাবে বলেছিলে, এনে দিচ্ছি, দাঁড়াও। মেঘে তাড়াতাড়ি রুদ্রের হাত ধরে তাকে আটকে দেয়। ঠোঁট হালকা উল্টো করুণ সুরে বলে, না না না, আগে বলেন আমাকে পেট ফুলিয়ে দেবেন। রুদ্র পারলে গাড়ি ভেঙে মাটির নিচে ঢুকে যাবে। বোনদের সামনে বইয়ের এমন আবদার, নাউজুবিল্লাহ। দেখো মেঘ, তোমার ফেভারিট চকলেট ফ্লেভারের আইসক্রিম আনছি, কেমন? না না না, আমাকে আগে ফুলিয়ে দিন, নয়তো আমি কাঁদবো। রুদ্র পরে ফ্যাসাদে মেয়েকে থামাতে বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ, ফুলিয়ে দেবো নে, এবার থামো প্লিজ। রুদ্রের কথায় কান্না থেমে যায় মেঘের। মুখে হাসি ফুটে ওঠে। পিহু মুখ চেপে হাসছে। রুদ্র তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে যায়। ডোর লক করে সামনের দোকানের দিকে এগোয়। যেতে যেতে বলে, খালি সজ্ঞানে আসো, তারপর দেখাচ্ছে এই পেট ফুলায় কেমনে। আইসক্রিম নিয়ে একটু পরই চলে আসে। মেঘের হাতে একটা, বাকি দুইটা পেছনে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। আইসক্রিম পেয়ে খেতে লাগে মেঘ। মুখ ভরিয়ে ফেলেছে একদম। রুদ্র একটু পর পর টিস্যু দিয়ে মুছে দিচ্ছে তো ড্রাইভ করছে। সব সিনই পিহু মোবাইলে ক্যাপচার করছে। সামিয়ার খুবই অসহ্য লাগছে। ভেবেছিলাম এই মেয়ের নেশা হলে অপদস্থ হবে, রুদ্র ভাইয়া রেগে যাবে। তা না, আরো মাথা চড়ে বসে আছে। ইচ্ছে করছে একটা থাপ্পড় দিয়ে গাড়ি থেকে ফেলে দেই। সামিয়ার ভাবনা কাটে মেঘের কথায়। মেঘ তার হাতের অর্ধেক খাওয়া আইসক্রিমটা রুদ্রের দিকে বাড়িয়ে দিয়ে বলছে। নিন, আপনিও খান। সামিয়া চটজলদি বলে ওঠে, ইয়াক, তোমার মুখে, এই মেয়ের মুখে এটা খাবে কেন? মেঘ হালকা করে মাথা ঘুরিয়ে চোখ গরম করে বলে। এই ডাইনি চুপ, তোর মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। রুদ্র বেশ বুঝছে সে না খেলে এই মেয়ে নড়বে না, তাই একটু মুখে নেয়। মেঘও খুশি খুশি মনে বাকিটা খেতে শুরু করে। বাড়ির সামনে আসতেই পিহু ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলে। রুদ্র মেঘকে নিয়ে রুমে চলে আসে। ঘরে দরজা লাগিয়ে একটা শ্বাস ফেলে মেঘের মুখ মুছে দিয়ে তাকে বিছানায় বসায়। নিজেও ফ্রেশ হতে যায়। ক্লান্ত সে। চুল মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। হঠাৎ নজর যায় বিছানায় চুপচাপ বসে থাকা মেঘের দিকে। লাল শাড়ি ফর্সা শরীরে মিশে আছে। আবেদনময়ী লাগছে। গলার বাঁ পাশের তিলের দিকে চোখ যায়। জিভ দিয়ে ঠোঁট ভেজায়। তার গলা শুকিয়ে আসছে। ঘোর ধরা চোখে চেয়ে আছে। এক পা করে এগোয় মেঘের দিকে। মেঘ রুদ্রকে দেখে হুড়মুড়িয়ে ছুটে আসে। কোথায় ছিলেন আপনি? আমার এই ঘরে একা একা থাকতে ভয় লাগে তো। সবকিছু ব্ল্যাক ব্ল্যাক। মেঘ বলতে বলতে রুদ্রের খালি গায়ের দিকে নজর যায়। তার সিক্স প্যাক দেখে আঙ্গুল দিয়ে গুতুগুতি শুরু করে অবাক হয়ে পড়ে। আরে 6টা বিস্কিট। রুদ্র শান্ত, তবে তার চোখ নিশালো। মেঘের থুতনি এক আঙ্গুল তুলে একই দৃষ্টিতে তাকে ধরা গলায় উচ্চারণ করে। রেড ভেলভেট। মেঘ রুদ্রের পানে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। মেঘকে তার একদম কাছে টেনে আনে। দুজনের চোখের দৃষ্টি এক, তবে একজনের চোখে অবুঝপনা আর আরেকজনের নেশা। এক হাতে মেঘের কোমর পেঁচিয়ে আরেকটু উঁচু করে তাকে। মেঘ দুই হাতে রুদ্রের গলা জড়িয়ে ধরে। রুদ্রের অন্য হাত মেঘের চুলের মধ্যে গুজে মাথাটা একটু পেছনের দিকে টান দেয়। হঠাৎ গলার তিলটায় মুখ গুজে দেয়। ধীরে ধীরে নিচের ঠোঁট ছোঁয়ায়। একবার, দুইবার, এভাবে বেশ কয়েকবার। হাত বিচরণ করছে কোমরে। রুদ্র আজ নিজের মধ্যে নেই। বেশ কিছুক্ষণ চুপ থাকলেও এবার তার শ্বশুরই লাগছে। খিলখিলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, আপনি কি করছেন? আমার তো কাতুকুতু লাগছে। মেঘের কথায় রুদ্র থেমে যায়। টনক নড়ে সে কি করছিল। দ্রুত মাথা তুলে নিজের কাজে নিজেই ভরকায়। শিট, কি করছিলাম? আম সো সরি মেঘ, আমি কোনো সুযোগ নিতে চাইনি। মেঘকে ছেড়ে দেয়। নিজেকেই নিজে গালি দিচ্ছে রুদ্র। মেঘ হুঁশে নেই। আর সে কিনা ইডিয়েট রুদ্র, হোয়াট আর ইউ ডুইং? দিস ইজ নট ইয়োর ক্যারেক্টার। নিজের চুল টেনে ধরে। মেঘের দিকে তাকায়। বাট সে আমাকে টানছে কাছে, ভীষণভাবে কাছে টানছে। তখনই দরজায় কেউ নক করে। দরজা খুলতে দেখে পিহু হাতে লেবুর শরবত নিয়ে এসেছে। ভাইয়া, এটা খাওয়া মেঘকে, নেশা কেটে যাবে টক খেলে। রুদ্র মাথা নেড়ে গ্লাসটা নিয়ে দরজা লাগিয়ে পেছন ফিরতেই ভ্রু কুচকে যায়। মেঘ নেই। কই গেল এই মেয়ে? তাড়াতাড়ি বারান্দায় যায়। যা ভেবেছিল তাই। মেঘ এখানেই মেঝেতে বসে আছে।
আকাশের দিকে তাকিয়ে রুদ্র এগিয়ে গিয়ে ডাকে। মেঘ, উঠো, এটা খেয়ে নাও। মেঘ রুদ্রের দিকে অবুঝ চোখে তাকায়, হাত দিয়ে ইশারা করে বসতে না পাশে। রুদ্র চুপচাপ বসে পড়ে, রুদ্রের ঘাড়ে মাথা রেখে বলে। আকাশে কয়টা তারা আছে? অসংখ্য, যা গণনা করা যায় না। মেঘ রুদ্রের বাহু জড়িয়ে ধরে মাথাটা আরো ভালোভাবে ঘাড়ে রাখে। রুদ্রের ভীষণ ভালো লাগছে মুহূর্তটা। মেঘের স্পর্শ তার বুকে প্রশান্তির ঢেউ তুলছে। সে হাতের শরবতের দিকে তাকায়, তারপর বারান্দা দিয়ে ফেলে দেয়। গ্লাসটা সাইডে রাখে, মেঘের দিকে চেয়ে বলে। থাকো না, আজ রাতটা এমন ভালো লাগছে, অন্যরকম ভালো লাগছে, নতুন অনুভূতি, ভালোই লাগছে। মেঘ রুদ্রের দিকে মাথা তুলে তাকায়। কি বুঝলো কে জানে, তবে মুচকি হেসে মাথা নাড়ে। তা দেখে রুদ্রের মুখে হাসি ফুটে ওঠে। মেঘকে তার হাত থেকে ছাড়িয়ে আদরে বাচ্চার মতন বুকে নেয়, একদম জড়িয়ে নেয় নিজের সাথে। আমার বোকা ফুল, এবার শান্তি লাগছে। প্রায় 1 ঘন্টা পর মেঘ সেভাবেই ঘুমিয়ে গেছে। রুদ্র তাকে কোলে নিয়ে বিছানায় রেখে লাইট নিভিয়ে নিজেও এসে পাশে শোয়। মেঘকে তার বালিশ থেকে নিজের বুকে নিয়ে আসে, সেভাবে ঘুমিয়ে যায় সে নিজেও। সেদিন রাতটা কাটে এভাবেই। সকালের দিকে মেঘের ঘুম ভাঙে, নিজেকে রুদ্রের বুকে আবিষ্কার করে ধরফরিয়ে উঠে বসে। মাথাটা ভীষণ ভার ভার লাগছে। মাথায় চিন্তা আসে, সে তো পার্টিতে ছিল, এখানে কিভাবে আসলো। মনে করার চেষ্টা করে তবে ব্যর্থ। পাশ ফিরে দেখে রুদ্রের ঘুমো ঘুমো চেহারা, মাথার নিচে এক হাত দিয়ে শোয়ে তার দিকে তাকিয়ে আছে। মেঘ চটচলতি প্রশ্ন ছুড়ে মারে। আমি এখানে আসলাম কখন? রুদ্র ঘুমো ঘুমো কণ্ঠে বলে। কালকে রাতেই তো পেট ফুলাতে না এলে। মানে কিসের পেট ফোলাতে? আমি তো পার্টিতে ছিলাম। তারপর মনে পড়ছে না। কি জানি বলে রুদ্র উপর হয়ে আবার ঘুমিয়ে যায়। মেঘ সব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয়, তারপরে নিচে নামে। পিহুকে ড্রয়িং রুমে দেখে তার পাশে গিয়ে বসে। মেঘকে দেখে পিহু হাসতে শুরু করে। আজব, আমাকে কি জোকার লাগছে? এভাবে হাসছিস কেন? পিহু হাসতে হাসতেই বলে। ভাই, কালকে তুই যা করলি, এরপর আর না হেসে পারি? আমি আবার কি করেছি? তুই কি করিসনি সেটা বল। ওই আমার মা গো, আমার ভাইকে নাকানি চুবানি খাইয়েছিস। ওই আমার মা গো। পিহু বলছে আর হেসে হেসে আতবরা মেঘ আবার কি সব বলছে এই মেয়ে। আমাকে ক্লিয়ার করে বলবি? পিহু মোবাইল বের করে কালকের গাড়িতে যে ভিডিওগুলো করেছে সেগুলো দেখায়। মেঘের চোখ ছানা পড়া। এটা কি আসলে সে? নিজেই চিনতে পারছে না। তার মনে একটু আগে রুদ্র পেট ফুলানোর কথা এটা মিন করে বলেছে। আস্তাগফিরুল্লাহ। লজ্জায় মেঘের মুখ লাল নীল হয়ে যাচ্ছে। পিহু বলে। ভাই, এটা তো কম। তুই ড্রাঙ্ক অবস্থায় আগে আরো যা যা করেছিস। সামিয়া আপুকে তো চুলে টেনে ধরে ডাইনি ডাইনি করেছিলি। মেঘ মনে মনে শেষ না জানিয়ে আরো কি করেছে কি। ছি। আবার মনে মনে খুশি হয় এক ওসিলায় এই মেয়েকে মেরেছে। তবে এখন রুদ্রের সাথে যেতে লজ্জা লাগছে। ভেবে দেয় তার সামনে কয়েকদিন যাবেই না, পিহুর সাথে ঘুমাবে। যে ভাবা সেই কাজ। সারাদিন রোদের আশেপাশেও ঘেঁষিনি মেঘ। সন্ধ্যার দিকে মেঘ দ্রুত ছাদের দিকে যায়, কাপড় আনতে ভুলে গেছে। তাদের বেডরুম পেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে কেউ তাকে টান মেরে রু মেঘ কিছু বুঝে ওঠার আগেই তাকে টান মেরে নিয়ে যায় কেউ। মেঘ দ্রুত তাকায়, রুদ্র দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে, মুখ তার গম্ভীর, ভারী স্বরে বলে। সমস্যা কি? মেঘ এদিক সেদিক বলে। কোনো সমস্যা নেই। রুদ্রের দিকে তাকাতে পারছে না লজ্জায়। তো ইগনোর করছো কেন? ইগনোর কেন করতে যাব? তো সারাদিন ঘরে আসলে না, আমার থেকে লুকিয়ে লুকিয়ে ছিলে, এসব কি? আমি তো কাজ করছিলাম আম্মুর সাথে। রুদ্র এগিয়ে আসে মেঘের সামনে, মেঘের মাথা নিচু, ফ্লোরের দিকে তাকিয়ে। দ্রুত আমার মা তোমাকে সারাদিন গাধার মতো খাটায়, এটা বলতে চাচ্ছ? মাথা তুলে বলে ওঠে। না, ছি ছি ছি, কি বলেন? আম্মু তো আমাকে কাজ করতেই দেয় না, আমি জোর করে করি। তাহলে আমি পিহুর সাথে ছিলাম। কালকে তো বেশ আমার জামাই করছিলে, তা এখন কি হলো? স্বামীর খেদমত করতে হয়, জানো না? মেঘের চোখ বড় বড় হয়ে যায়। সে এমনটা বলেছে? রুদ্র বিছানায় বসে। এদিকে আসো। মেঘ জড়তা নিয়ে গুটি গুটি পায়ে এগোয়। রুদ্র পাশে বসতে বললে সে চুপচাপ বসে পড়ে। তবে এর পরের কাজে মেঘ এক ঝটকা খায়। রুদ্র মেঘের কুলের উপরে মাথা রেখে শুয়ে পড়েছে, সাথে সাথে বলে ওঠে। কি 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 করছেন? ছাড়ুন। মাথা টিপে দাও, ব্যথা করছে। মেঘের কেমন কেমন লাগছে, অসহায় ভাবে বলে। তো বালিশে মাথা রাখুন, আমি টিপে দিচ্ছি। রুদ্র সেভাবেই মেঘের দিকে তাকায়, ভ্রু কুঁচকে বলে ওঠে। আমি যেভাবে ইচ্ছা সেভাবে মাথা রাখবো, তাতে তোমার সমস্যা কি? মেঘ বাকহারা হয়ে যায়। মানে কি?
তার কোলে মাথা রেখে তাকিয়ে বলছে। তো আমার কোলেই তো মাথা রেখেছেন। রুদ্র চোখ বুজে বলে। কালকে যখন আমাকে হুট করে চুমু খেয়েছিলে, আমি কি কিছু বলেছি? তো তুমি এত কথা বলছো কেন? আমিও তো চুমু খাচ্ছি না, শুধু মাথাটাই রেখেছি। মেঘ যেন সপ্তম আকাশ থেকে পড়ল। কি সব বলছে? রুদ্রকে চুমু? আর সে? মেঘের মনে চাচ্ছে মাটির নিচে ঢুকে যেতে। আর কি কি করেছে সে আল্লাহ জানে। রুদ্র চোখ বন্ধ করে রেখেই কর্কশ গলায় বলে ওঠে। স্বামীর কথা সাথে সাথে না শুনলে পাপ হয়, পাপ। মেঘ বাধ্য হয়ে নিজের নরম হাত দিয়ে রুদ্রের মাথা টিপে দিতে লাগে। প্রায় অনেকক্ষণ পর দরজায় কারো নক করার শব্দে মেঘ রুদ্রের দিকে একবার তাকায়। দেখে সে চোখ বুজে আছে, ঘুমিয়ে গেছে হয়তো। উঠবে কিনা ভাবছে যদি ঘুম ভেঙে যায়। তখনই সামিয়া ধুপ করে দরজা ধাক্কা দিয়ে ঢুকে যায় রুমে। মেঘ সামিয়াকে দেখেই হালকা বিরক্ত হয়ে যায়। সেদিনের পর থেকে সামিয়াকে দেখলেই রাগ হয় তার। সামিয়া রুমে ঢুকতে তাদের এইভাবে দেখে জ্বলে ওঠে। মেঘের উপরে ভীষণ রাগ হচ্ছে তার। রাগে চোখে তাকিয়ে হালকা চেঁচিয়ে বলে। বড় মা যে তোমাকে ছাদে কাপড় আনতে বলেছে, আনো না? যাও গিয়ে নিয়ে আসো। মেঘ কিছু বলতে যাবে, তার আগেই রুদ্র চোখ বন্ধ রেখেই বলে ওঠে। দেখছিস না স্বামী সেবা করছে? তুই কি করতে আছিস? যা, তুই গিয়ে নিয়ে আয়। সামিয়া অবাক রুদ্রের মুখে এমন কথা শুনে। তবে কি রুদ্র মেঘের মধ্যে সব ঠিক হয়ে যাচ্ছে? না না, এ হতে পারে না। সামিয়া সেভাবেই ঠায় দাঁড়িয়ে মন তার ভীষণ ভারী। রুদ্র আবারও বলে ওঠে। কাপলদের ঘরে ঢুকতে হলে পারমিশন নিতে হয়, জানিস না? সামিয়া মুখটা চুপসে যায়। রুদ্র তাকে এভাবে বলতে পারলো? চোখ দিয়ে এই বুঝি জল বেরোবে। সরি বলে দ্রুত বেরিয়ে যায়। কোনো দিকে না তাকিয়ে দৌড়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দরজায় লেগে বসে পড়ে। অঝরে কাঁদছে মেয়েটি। আল্লাহ, তুমি তো জোড়া মিলিয়ে মানুষ পাঠাও। তাহলে যদি ওকে অন্যের ভাগে রেখেছ, তবে আমার ভালোবাসা আটকাতে পারলে না কেন? কেন সেই কিশোরী সাদিয়ার মনে রুদ্র নামে পুরুষের প্রতি ভালোবাসা জন্মাইছ, যা এখন আমাকে চুরমার করে দিচ্ছে? মুহূর্তেই আবারও চোখ মুছে বলে ওঠে। যেহেতু তার প্রতি আমার অনুভূতি এখনো আছে, তার মানে সে আমার ভাগ্যে আছে না। না, আমি হাল ছাড়বো না। এদিকে মেঘ বুঝে উঠছে না রুদ্রের এমন বিহেভ তার সামিয়ার সাথে। মনে মনে ভাবছে। সামিয়াকে যদি রুদ্র ভালোবাসে তাহলে তার সাথে এভাবে কথা কেন বলল? সামিয়াকে দেখে তো সামিয়াকে দেখে তো আরো আমার থেকে দূরে সরে যাওয়ার কথা। মেঘের ভাবনা কাটে রুদ্রের নড়চড়ায়। রুদ্র উঠে বসে ঘুমু ঘুমু চোখে মেঘের দিকে ফিরে। মেঘ রুদ্রের দিকে তাকিয়ে, চোখ ফোলা, চুল এলোমেলো, মুখে ঘুমু ঘুমু ভাব। বেশ কিউট লাগছে রুদ্রকে। তবে হঠাৎ রুদ্র তার দিকে এগোতে থাকে, তা দেখে মেঘ ভড়কে যায়, সেও পিছিয়ে যায়। মেঘের মনে অন্য চিন্তা আসে। এই লোককে আজকে সুবিধার মনে হচ্ছে না। এভাবে এগোচ্ছে কেন? চুমুটুমু খাবে নাকি? নাউজুবিল্লাহ। মেঘ কি সব ভাবিস? কিন্তু যেভাবে এগোচ্ছে মনে তো হচ্ছে। রুদ্র একদম মেঘের মুখের সামনে আসতেই মেঘ চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। প্রায় কয়েক সেকেন্ড অতিক্রম হয়ে যায়, তবে রুদ্রের সারা শব্দ না পেয়ে দ্রুত তাকায় মেঘ। দেখে রুদ্র আগের জায়গায় বসা, চারিদিকে পাকা হেসে তাকিয়ে আছে। মেঘের হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। এটা সাইড টেবিল থেকে নিচ্ছিলাম, অন্য কিছু না। বলতে বলতে ওয়াশরুমে চলে যায়। এদিকে মেঘ আরেক দফা শরম পায়। বিয়াদ্দব। হাতের প্যাকেট খুলতে মেঘ অবাক। অনেক সুন্দর একটা কালো শাড়ি, সাথে ম্যাচিং অর্নামেন্টস। শাড়িটি খুলে দেখছে তার ভীষণ পছন্দ হয়েছে। এটা কি রুদ্র তার জন্য এনেছে? গিফট? সুন্দর করে আলমারিতে তুলে রাখে। তারপর নিচে চলে যায় রুদ্রের জন্য কফি বানাতে। কফি দিয়ে এসে শাশুড়ির সাথে কাজে লাগতে চাইলেও দেয়নি কিছু করতে, পড়তে বসতে পাঠিয়ে দেয়। তাই বাধ্য হয়ে পড়তে বসে। রুদ্র বেরিয়ে গেল, তবে কোথায় গেল সে জানে না। এভাবে 10টার দিকে রুদ্র আসে। তাকে দেখে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে। মেঘ পড়া থেকে উঠে গিয়ে লেবুর শরবত বানিয়ে আনে। তা দেখে রুদ্র বলে। পড়া থেকে উঠতে গেলে কেন? আসমা খালাকে বললেই এনে দিত। মেঘ কোনো উত্তর না দিয়ে রুদ্রকে গ্লাসটা এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে। কোথায় ছিলেন? রুদ্র একবার মেঘের মুখের দিকে তাকায়, তারপর শান্ত স্বরে বলে। পার্টি অফিসে আব্বুর সাথেই ছিলাম। ও, ফ্রেশ হয়ে নেন, মা খাবারের জন্য ডাকছে। তুমি যাও, আমি গোসল করে আসছি। আর শোনো, পারলে একটু কষ্ট করে আমার কাপড় বের করে রেখো। বলেই রুদ্র একটা টাওয়াল গোসল করতে ঢুকে যায়। মেঘও তার একটা ট্রাউজার আর টি শার্ট বের করে বিছানায় রেখে নিচে যায়। রাতের খাবারের পর্ব চুকিয়ে মেঘ সবকিছু ধুয়ে রুমে আসে। রুদ্রকে দেখে তখনের শাড়ির কথা মাথায় আসে। মেঘ প্রশ্ন ছুড়ে।
এই শাড়িটা কার জন্য? রুদ্র ফোন স্ক্রোল করা রেখে মেঘের দিকে তাকায়। কোন শাড়ি? এই ওই যে, যেটা সন্ধ্যায় আমাকে দিলেন। রুদ্র আবার ফোনে তাকিয়ে বলে ওঠে, পাশের বাড়ির ভাবির জন্য আনলে অবশ্যই তার হাতেই দিতাম। যেহেতু তোমার হাতে দিয়েছি, তোমার জন্যই এনেছি। মেঘ রুদ্রের এমন তেরা কথায় হালকা রেগে তাকায়। আপনার এখন কিছু লাগবে? রুদ্রের দিক থেকে না শুনতেই মেঘ বেরিয়ে আসে, পিহুর রুমের দিকে হাঁটা দেয়, বিড়বিড় করে। অসভ্য লোক, আমার জন্য এনেছে সুন্দর করে বললেই তো হয়। পিহু মেঘকে দেখে শোয়া থেকে উঠে বসে। কিরে, এখানে কি? পিহুর পাশে বসতে বসতে বলে, আজকে তোর সাথে ঘুমাবো। এই, তুই জামাই ছাড়া ঘুমাস কিভাবে? আমি তো ভেবে রেখেছি বিয়ের পর জামাই ছাড়া এক রাতও থাকবো না। পিহুর কথায় মেঘ বলে। এমন জামাই পাইও তাহলে সারা জীবন জামাই ছাড়া থাকতে পারবা, রসকসিন। মেঘের কথায় পিহু ভ্রু কুঁচকে বলে, কেন রে, আমার ভাই কি খারাপ নাকি? এমন জামাই পাইতে ভাগ্য লাগে। হুম। মেঘ পিহুর কথায় কিছুই বলে না, বিছানায় গা এলিয়ে দেয়। পিহু, হুম। একটা সত্যি কথা বলবি? কি? মেঘ দীর্ঘশ্বাস ফেলে বলে। তোর ভাই কি কাউকে ভালোবাসে? পিহু মেঘের দিকে অবাক হয়ে তাকায়। ধুর, না, ভাইয়ার এমন কেউ নেই, থাকলে তোকে বিয়ে করতো নাকি? বলদ। ভাইয়া ছোট থেকে ভাইয়ার যেইটা পছন্দ হতো সেটা হাসিল করেই ছাড়তো। সেখানে ভালোবেসো ছেড়ে দিবে নাকি? মেঘ মন দিয়ে পিহুর কথা শোনে, কিছুটা চিন্তিত হয়। জিজ্ঞেস করতে মন চাচ্ছে সামিয়া তবে এমন বলল কেন, কিন্তু কিছুই বলেনি। তার জন্য যদি তাদের মধ্যে ঝামেলা হয়। জানিস তোর ভাই আমাকে আজকে প্রথম গিফট দিয়েছে। কি দিয়েছে রে? শাড়ি। আরে বাহ! জানিস, ভাইয়ার ড্রেসিং সেন্স খুব ভালো। আম্মুর বেশিরভাগ শাড়ি ভাইয়ারই পছন্দের কিনা। এ, পিহু ভাব নিয়ে বলে। না, হ্যাঁ, আমার ভাই সব পারে, বেস্ট অলরাউন্ডার। পিহুর কথায় মেঘ বলে ওঠে। তোর ভাই ঘোড়ার ডিম পারে, আনরোমান্টিক বেটা, সুন্দর করে কথাই বলে না। ও আচ্ছা, তারপর? হঠাৎ রুদ্রের গলা শুনে চটজলদি দরজার দিকে তাকায় মেঘ। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রুদ্রকে দেখে বোকা হাসে মেঘ। শুনে ফেলেছে। মেঘের দিকেই তাকিয়ে পিহুকে বলে। পিহু, একটা কফি বানিয়ে আনতো। পিহু ভাইয়ের কথা শুনতেই দ্রুত বেরিয়ে যায়। বেশ বুঝেছে প্রাইভেসি চাচ্ছে। মেঘ এদিকে পরে ফেসাদে। সেও পিহুর পিছিয়ে উঠে যেতে নাই, তবে রুদ্র তার হাত ধরে আটকে দেয়। তুমি কোথায় যাচ্ছ? মেঘে তোতলিয়ে বলে। ওই পিহুর। তোমার যেতে হবে না। বলেই মেঘকে কোলে তুলে নেয়। মেঘ চমকে ওঠে। ঘটনা কি সেটা বুঝতে একটু সময় লাগে। ততক্ষণে রুদ্র হাঁটা দেয় ঘরের দিকে। মেঘ দ্রুত বলে ওঠে। এই কি করছেন? রুদ্রের এদিকে কোনো কথা নেই, নিজের মতো করিডোরে পেরিয়ে যাচ্ছে। আরে নিচে নামান। নো, চলো দেখাই আমি আসলে কি কি পারি। রুমে এসে দরজা লাগিয়ে দেয়। অন্যদিকে পিহু আড়াল থেকে তাদের নিজের রুমে যেতে দেখে মুচকি হেসে নিজের রুমে চলে আসে। মেয়েকে বিছানায় রেখে তার দুই পাশে বিছানায় হাতে ভর দিয়ে তাকায় তার দিকে। আমি আনরোম্যান্টিক? মেঘ মাথা এদিক সেদিক করে বোঝায় না। রুদ্র অবাক হওয়ার ভান করে বলে। ও মা, কিভাবে বুঝলে? আমি তো এখনো তোমার সাথে কিছুই করিনি। তবে এখনো অনেক কিছু করব। আস্তে আস্তে মেঘের মুখের দিকে অগ্রসর হয়। তাদের মধ্যে ফাঁক হবে হয়তো 2 ইঞ্চি। রোদ্রের নিঃশ্বাস আছড়ে পড়ছে মেঘের দিকে। মেঘের বুকের ধুকভুকানি বেড়ে যায়। শ্বাস ভারী হয়ে আসছে। দ্রুত চোখ খিচে মুখ অন্য পাশে ঘুরিয়ে নেয়। রুদ্র মেঘের অবস্থা থেকে ফিক করে হেসে উঠে যায়। এখনো কিছুই করলাম না, আর এই অবস্থা? করলে তো পাওয়াই যাবে না। আবার নাকি আমি? উঠে গিয়ে লাইট অফ করে এসে অন্য পাশে শুয়ে পড়ে। মেঘ লজ্জায় লাল হয়ে আছে, নিজেই বিড়বিড়িয়ে। লোকটা দিন দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, বারবার লজ্জায় ফেলে। না না না, এখানে থাকা যাবে না। বিছানা থেকে উঠতে নেয়, রুদ্র আটকে দেয়। কোথায় যাচ্ছ? পিহুর রুমে। রুদ্র টান মেরে মেঘকে নিজের বুকে ফেলে, জড়িয়ে ধরে চোখ বুজে নেয়। মেঘ হতবাক, এই প্রথম রুদ্র নিজ থেকে তাকে জড়িয়ে ধরেছে। রুদ্রের গায়ের ম্যানলি গন্ধটা এসে নাকে লাগে। মেঘের মনে অনুভূতিরা যেন নাচানাচি করছে, বুক ধুকপুক করছে, পেটে প্রজাপতিরা উঠছে, কেমন সুরসুরি করছে। এ কেমন অনুভূতি বুঝে উঠতে পারছে না। মেঘ নড়াচড়াও করতে পারছে না, তাই ছটফট শুরু করেছে। তবে রুদ্রের ধমকে শান্ত সেভাবেই শুয়ে থাকে। এক সময় ঘুমিয়ে যায় রুদ্রের বুকে। সকালে মেঘের ঘুম ভাঙে দরজায় কারো করাঘাতে।
নিজেকে রুদ্রের বুকে দেখে আবারও লজ্জায় পড়ে মেয়েটি। দ্রুত তাকে ছাড়িয়ে উঠে যায়। দরজা খুলতেই এক অপরিচিত রুদ্রের দাদির বয়সী মহিলাকে দেখে ভাবল কে ইনি। তবে হঠাৎ মহিলার কথায় ভাবনা থেকে বের হয়ে যায়, তাড়াতাড়ি মাথায় ওড়না দেয়। নতুন বউদের যে বড়দের সামনে মাথা কাপড় দিয়ে রাখতে হয় তা জানো না? মেঘ দ্রুত এক সাইডে হয়ে যায়। আসসালামু আলাইকুম। মহিলাটির চেহারা কঠিন করে বলে ওঠে, চোর গেলে বুদ্ধি পালায়। মুরব্বিদের দেখে সাথে সাথে সালাম দিতে হয়। এই আদব জানা নাই বুঝি? ওয়ালাইকুম আসসালাম। মেঘ মাথা নিচু করে আছে। সে কি বলবে বুঝছে না। উনি ভেতরে ঢুকতে যাবেন তার আগেই রুদ্রের মা এসে হাজির। মা, তুমি এখানে? আর আমি সেই কখন থেকে খুঁজছি। আসো তো, খাবে। শাশুড়ির কথায় বেশ বুঝতে পারলো এটা রুদ্রের নানি। মেঘ আরো গুটিয়ে যায়। ছেলে বিয়ে করেছিস বললিও না, আবার এমন মেয়ে বিয়ে করিয়েছিস যে আদব কায়দা জানে না। রূপ ধুয়ে কি পানি খাবি? আর বউ এইসব কি পরে আছে, শাড়ি কই? রুদ্রের মা উনাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আহ মা, এত কথা বলো না, প্রেশার বেড়ে যাবে। আসো আসো তো, তোমার জন্য কি রেঁধেছি দেখো। যেতে যেতে মেঘকে বলে যান। রুদ্রকে উঠিয়ে ফ্রেশ হয়ে নিয়ে নিচে নামো। মেঘ বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে রুদ্রকে ডাকতে যায়। কয়েকবার ডাকতে উঠছে না দেখে একটু এগিয়ে গিয়ে গুঁতা দেয় শরীরে, তাও উঠছে না। হঠাৎ নজর যায় রুদ্রের মুখের দিকে। কপালের সাইডে কালো কি যেন লেগে আছে। কৌতূহলী হয়ে রুদ্রের পাশে বিছানায় বসে সেটা কি দেখতে একদম রুদ্রের মুখের সামনে চলে আসে। যেই হাত দিতে যাবে অমনি হুট করে রুদ্রের চোখ খুলে ফেলে। মেঘ কিছুটা ভড়কে যায়, দ্রুত পেছনের দিকে চলে আসে। রুদ্র চোখ ছোট ছোট করে তাকিয়ে মেঘের দিকে। আমার ঘুমের সুযোগ নিচ্ছিলে বুঝি? না না না, আমি তো আপনাকে ডাকছিলাম। রুদ্র বাঁকা হেসে বলে। ওহো, ডাকতে একদম কাছে আসা লাগে বুঝি? মেঘ থতমত খেয়ে যায়। অপরাধী নয় বলে, আপনার কপালে কি যেন ওইটা দেখ। ছি মেঘ, শেষমেশ আমার শরীরের দিকে কুনজর দিচ্ছ? আমার ভার্জিনিটি নষ্ট করতে চাচ্ছ? মেঘ বড় বড় চোখে তাকায়। রুদ্রের অভিনয় দেখছে। মনে মনে একটা কথাই আসে, পুরুষ অভিনয়ের জন্য সেরা রে। তখনই পিহু ডাকে। মেঘ দ্রুত দরজা খোলে। পিহু তার হাতে একটি জামদানি শাড়ি ধরিয়ে দিয়ে বলে। মা বলেছে এটা পড়তে। রুদ্র পেছন থেকে বলে, এই গরমে হুদাই শাড়ি পরতে যাবে কেন? আরে, হিটলার নানি আসছে। তোমার বউকে শাড়ি ছাড়া দেখে ক্যাটক্যাট করছে। এখন মা বলল, তাই দিয়ে গেলাম। বলেই পিহু চলে যায়। মেঘও দরজা লাগিয়ে বিছানায় এসে বসে। রুদ্র ফ্রেশ হতে গেছে। বেরিয়ে মেঘকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলে, কি ব্যাপার, বসে আছো কেন? নিচে নামতে হবে তো। আপনি যান, আমি রেডি হয়ে আসছি। কেন? একসাথে যাব। যাও রেডি হয়ে আসো। মেঘ অসহায় চোখে তাকায়। আমি বাথরুমে শাড়ি পরতে পারি না। আপনি যান তো, আমি আসছি। রুদ্র ভাবলেশীনভাবে বিছানায় বসে পেছনে দুই হাতে ভর দিয়ে মেঘের দিকে তাকায়। পড়া শুরু করো। মেঘ চমকে যায়। আপনার সামনেই? হ্যাঁ, তো কি হয়েছে? মানে আপনার সামনে কেমন করে কি? কেমন করে কি মানে? আমি কি পরপুরুষ নাকি? না কিন্তু। তো কিসের কিন্তু? মেঘ চিন্তায় পড়ে যায়। এদিকে রুদ্র বেশ মজা নিচ্ছে মেঘকে উত্ত্যক্ত করে। মেয়েটিকে অপদস্থ করতে বেশ লাগে। এদিকে মেঘ উপায়ন্তর না পেয়ে শাড়ি নিয়ে বাথরুমের দিকে হাঁটা দেয়। তা দেখে রুদ্র উঠে বারান্দায় চলে যায়। মেঘ স্বস্তির শ্বাস ফেলে। পেটিকোট আর ব্লাউজ নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর বেরিয়ে শাড়ি পরে নেয়। শাড়ির আঁচল ঠিক করতে করতে বলে, আমার শেষ, আপনি আসতে পারেন। রুদ্র বেরিয়ে আসে। মেঘের দিকে একবার তাকায়। নতুন বউ লাগছে, মাথায় কাপড় দিয়ে বেশ লাগছে। দুজনকে একসাথে নিচে নেমে আসে। টেবিলে বসতে মেঘের মাথার কাপড়টা পড়ে যায়। তা ঠিক করার আগেই কারো কর্কশ গলা শুনে চুপসে যায়। মাথার ঘোমটা সামলাতে পারে না মেয়ে, এত বড় সংসার সামলাবে কি করে? আমাদের সময় বউরা মাথায় এমনভাবে ঘোমটা দিত, রাখতো, সূর্যও চেহারা দেখতো না। পাশ থেকে দাদি বলেন। আহ, বেআইন, বাদ দিন, ছোট মানুষ। রুদ্রের নানি মুখে খাবার নিতে নিতে বলে ওঠে। ছোট আর কেমন রইলো, জামাই সোহাগ তো ঠিকই পাচ্ছে। এত বেলা থেকে ঘুম থেকে উঠলো। মেঘ সবেমাত্র পরোটার এক টুকরো মুখে দিয়েছিল। ওনার কথায় নাকে মুখে কাশি উঠে যায়। রুদ্র দ্রুত পানি এগিয়ে দিয়ে মেঘের পিঠে হাত দিয়ে ঘষে দেয়। বাকিরাও অপ্রস্তুত হয়ে পড়ে। এরশাদুল চৌধুরী আর এনামুল চৌধুরী দ্রুত খেয়ে উঠে চলে যায়। এই মহিলা যেখানে সেখানে যা তা বলে ফেলে। তাই আর রিস্ক নেয়নি। রুদ্র বলে ওঠে, ডার্লিং, তোমার বুঝি হিংসে হচ্ছে? আমার কেন হিংসা হবে? এসব বয়স জামাইয়ের আদর সোহাগ কাটিয়ে আসছি।
তোদের 2-3 দিন হলো কেবল। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে আছে। বেশ বুঝতে পারছে এই নানি নাতি দুটাই লাগাম ছাড়া। তো মেয়ে রান্না বান্না পারো তো নাকি খালি খেতেই পারো? জি জি পারি না। তো পারলে তোমার শাশুড়ি রান্নাঘরে কি করে? আমাদের সময় তো শাশুড়িরা বউকে ঘরে এনেই রান্নাঘরে আশেপাশে যেতই না। আর এখনকার বউরা বেলা করে উঠে, শাশুড়িরা রান্না করে রাখে, আরামে খায়। রুদ্র কটাক্ষ করে বলে, বিয়ে করে কি চাকর এনেছি? বউ এনেছি। বউ হলো যত্নের জিনিস, গাধার মতো খাটানো না। বুঝেছো বুড়ি? দেখিস দেখিস সিদ্দিকা, বিয়ে হতে না হতে আমার নাতিনকে হাত করে ফেলে শেষ। এই মেয়ে তো সংসার সংসার শেষ করে দিবে। রুদ্রের কথায় মেঘের বেশ ভালো লাগলেও পরবর্তীতে নানির কথায় মনটা খারাপ হয়ে যায়। সিদ্দিকা বেগম বলে ওঠে, আহ মা, এভাবে বলছো কেন? মেঘ আমাকে যথেষ্ট সাহায্য করে, তবে কাজ করতে আসলে আমি তাকে কাজ করতে দেই না। এখন তার সংসার সামলানোর মতো সময় হয়নি। সময় হলে আমি সব গুছিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, এভাবে মাথায় তুলো ঘরের বউকে, পরে মাথায় উঠে নাচবে আর নামবেও না। মেয়েকে মনমরা দেখে রুদ্রের কানের কাছে মুখ নিয়ে বলে, নানুর কথা কানে নিও না। বয়স হয়েছে, কি বলে নিজেও জানে না। খাওয়ার পাট চুকাতেই মেঘ তার শাশুড়ির সাথে মিলে সব গুছিয়ে নেয়। আবারও নানি মেঘকে ডেকে পাঠায়। সে হাত মুছে দ্রুত ড্রয়িং রুমে দিকে এগোয়। লেট করলে আবার না জানি কি বলে বসে, সেই ভয়। রুদ্র, নানি, দাদি সবাই সোফায় বসে আছে। কাজ করছিল বিধায় আঁচল উঠিয়ে কোমরে বেঁধেছিল, তা খুলে ঠিক করতে করতে এগোয়। মেয়েকে দেখে রুদ্রের নানি জহুরি চোখে পরক করে। এই মেয়ে দাঁড়াও, দেখি দেখি, পেট এমন ফোলা ফোলা কেন? মেঘ জায়গায় দাঁড়িয়ে যায়। সবার দৃষ্টি তার দিকেই। রুদ্রের দিকে চোখ যেতে কান গরম হয়ে যায় বেচারি। সে মুচকি মুচকি হাসছে। রুদ্রের নানি আবার বলে ওঠে, কি রে রুদ্র, সুখবর নাকি? মেঘের থেকে চোখ সরিয়ে শান্ত কণ্ঠেই বলে ওঠে, আরে বুড়ি, না না, বউটা আমার একটু গুলুমুলু মাত্র। খেয়েছে তো, তাই ফোলা ফোলা লাগছে। ফের মেঘের দিকে তাকায়। মেঘের দৃষ্টি রুদ্রের দিকেই, সাথে সাথে চোখ টিপে বলে, তবে বউয়ের ভালোবাসা বেশি বেশি পেলে খুব শীঘ্রই ফুলিয়ে দিতে পারি। মেঘ শক্ত করে শাড়ির আঁচলের কোণা চেপে ধরে আছে। মনে মনে দোয়া করছে, আল্লাহ দড়ি ফালাও, আমাকে এদের সামনে থেকে উঠায় নাও। কি মেয়ে মুক্তির মতো দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসে বসো। মেঘ ধীর পায়ে এগোয়। পাশে বসতেই তার হাতে ৩,০০০ টাকা গুঁজে দেয়। তখনও হাতে বাঁক দিছো না, তাই সালামি দিতে পারিনি। কিছু কিনে নিও, আসার সময় আনতে পারি তোমার জন্য। মেঘ বলে, না না, এর দরকার নেই। তবে নানির ধমকে চুপচাপ নিয়ে নেয়। বিছানায় মেঘ মনমরা হয়ে বসে আছে আর ড্রেসিং টেবিলের সামনে রুদ্রের কাহিনী দেখছে। ধূসর রঙের পাঞ্জাবি পরেছে, সাথে সাদা প্যান্ট। চুল ঠিক করছে। সমাবেশে যাবে বুঝি? বেশ নেতা নেতা লাগছে। মেঘ হঠাৎ বলে ওঠে, আমি জিম করব। হঠাৎ কথায় দ্রুত হঠাৎ কথায় রুদ্র চিরুনি হাতেই ঘাড় হালকা কাত করে মেঘের দিকে তাকায়। ভ্রু নাচিয়ে বলে, ওয়াই? আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি। তো আগে তো বাসায় কাজ কাম করতাম, আর এখানে আপনার মা কাজ করতেই দেয় না, খাওয়া ঘুম, তাই মোটা হয়ে যাচ্ছে বেশি। তো রুদ্রের খাপছাড়া কথায় একটু রাগ লাগে মেঘের। বসা থেকে উঠে রুদ্রের পিছে দাঁড়ায়। আমি জিম করব, পেট কমাবো। তার কোনো দরকার নেই। কেন? রুদ্র রেডি হয়ে পেছনে ফিরে হঠাৎ এক হাতে মেঘকে পাজা কোলে করে তুলে নেয়। মেঘ ভয় পেয়ে সাথে সাথে রুদ্রের গলা জড়িয়ে ধরে। কই মোটা, এক হাতেই তো অনায়াসে তুলে ফেললাম। আরে নামান। মেঘকে নামিয়ে দিয়ে সানগ্লাসটা পরতে পরতে বলে, আই লাইক চাবি গার্লস। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বউয়ের গায়ে হাত তুলবো না। কিল দেয়া তো দূরের কথা, জিমের কথা বাদ দিয়ে পেটের তিলগুলো রিমুভ করানোর কথা চিন্তা করো। শুনেছি পেটে তিল থাকলে জামাইয়ের হাতে কিল খায়। বলে বাঁকা হেসে মেঘের দিকে তাকায়। মেঘের তো বেঁধে যায়। মানে তার পিঠের তিল সে কিভাবে জানলো? চটজলদি বলে ওঠে। এই আপনি দেখলেন কিভাবে? ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে। বারান্দার দরজা লাগিয়েছিলে, জানালা তো লাগাওনি। মেঘ দ্রুত সেদিকে তাকায়। দেখে আসলেই জানালা খোলা, এমনকি পর্দাও দেওয়া নেই। ছি, উনি তার মানে? গাল গরম হয়ে গেছে। দ্রুত বিছানায় শুয়ে ব্ল্যাঙ্কেটের নিচে মুখ লুকিয়ে নেয়। কেউ নেই ঘরে, অথচ ভীষণ লজ্জা লাগছে। সেদিন আর ভার্সিটি যাওয়া হয়নি নানির জন্য। মেয়েকে ডেকে নিয়ে যায় বাগানে। সেখানে মাটির চুলা বসিয়েছে। মেয়েকে নাকি এটাতেই দুপুরে রান্না করতে হবে। মেঘ বেশ চিন্তায় পড়ে যায়। সে মাটির চুলা ধরাতেও পারে না, রান্না কিভাবে করবে? তবে নানির করা আদেশ, তাকে এটাতেই রান্না করতে হবে।
আর কি করার, শাশুড়ির সাহায্যে আগুন ধরিয়ে রান্না বসিয়ে দেয়। দুপুরের আগেই সব রান্না শেষ করে। সবাই খেয়ে বেশ প্রশংসা করে, নানিও সন্তুষ্ট হয়। এটা ভেবে যাক রূপের সাথে রান্নার গুণও আছে। তবে হঠাৎ সন্ধ্যার দিকে রুদ্রের দাদির শরীর বেশ খারাপ হয়ে যায়। সবাই দ্রুত তাকে নিয়ে হাসপাতালে চলে যায়। রুদ্র এখনো বাসায় ফিরেনি, তাই মেঘকে আর সামিয়াকে বাড়িতে রেখে যায়। মেঘ বেশ চিন্তিত হয়ে ড্রয়িং রুমে বসে আছে। হঠাৎ পাশে এসে বসে সামিয়া। রুদ্র ভাইয়াকে কবে ছাড়ছো? মেঘ একইভাবে বসে থাকে, কোনো জবাব দেয় না। সামিয়া কিছুটা বিরক্ত হয়ে বলে, কথা কি শুনো না? আমার আর রুদ্র ভাইয়ার মধ্যে থেকে সরে যাও, না হয়তো এর পরিণাম ভালো হবে না। মেঘ সামিয়ার দিকে তাকিয়ে বলে, আমি না, আপনি আর আপনি আমার আর ওনার মাঝে আসছেন। আমি ওনার স্ত্রী। ইসলামের শরীয়ত মে- ইসলামের শরীয়ত মেনেই আমাদের বিয়ে হয়েছে। তার ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে, তবে আপনার নেই। এমনকি আপনার মুখে এসব কথা বলারও অধিকার নেই। সামিয়া হতবাক, এই কোন মেয়েকে দেখছে? এই মেয়ে তো এভাবে কথা বলার মেয়ে না। তবে কি সে? এই মেঘ, কি এইসব বলছো? তুমি তো জানো না আমার একে অপরকে ভালোবাসি। তাহলে তুমি কেন এভাবে কথা বলছো? ওই দিন না বললে চলে যাবে? মেঘ কঠিন গলায় বলে, উনি নিজের মুখে আজ অব্দি বলেনি আপনাকে ভালোবাসে, এমনকি তার কাজকর্মেও মনে হয় না। তাই আপনার কথা আপাতত বিশ্বাস হচ্ছে না, মাফ করবেন। বলেই রুমে চলে আসে। মেঘ বেশ বুঝতে পারছে সামিয়া রুদ্রকে ভালোবাসে। সে চেষ্টা করছে তাদের বিচ্ছেদের। তবে আমি তা হতে দিব না। আমার স্বামীর ভাগ আমি কাউকে দিব না। এর জন্য যদি সবার সাথে লড়াই করতে হয়, তাও করব। আগে আমার বলতে শুধু আমি ছিলাম, তাই সহ্য করে নিতাম। কিন্তু এখন আমার বলতে আমার অনেক কিছু আছে। স্বামী আছে, সংসার আছে, সবকিছু আমার করে রাখতে হলেও আমাকে স্ট্রং থাকতে হবে। নিজের জন্য লড়াই ছাড়া কিছুই পাওয়া যায় না এই দুনিয়ায়। এখন থেকে আমিও আমার অধিকার বুঝে নিব। রাত 10টার দিকে রুদ্র ক্লান্ত দেহ নিয়ে বাড়ি ফিরেছে। সেদিক থেকে দাদির কাছেই ছুটে গিয়েছিল, এতক্ষণে আসলো। সাথে করে এনামুল চৌধুরীর ছোট ছেলে তাহমিদকে নিয়ে এসেছে। কলেজে দূরে হওয়ায় ক্যাম্পাসের হোস্টেলেই থাকতো সে। তবে দাদির অসুস্থতার কথা শুনে চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? মেঘ নরম স্বরে জবাব দেয়। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর? এই তো ভালোই। মেঘ রুদ্রের দিকে ফিরে সোফায় গা এলিয়ে দিয়ে মাথাটা পেছন দিকে হেলান দিয়ে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ক্লান্ত। পাঞ্জাবিটা ঘেমে লেপ্টে আছে। দ্রুত গিয়ে শরবত বানিয়ে আনে, তাদের হাতে দিতে দিতে বলে। দাদির কি অবস্থা? এখন কেমন আছেন? রুদ্র মাথা তুলে মেঘের দিকে ফেরে, বলেই মেঘে রান্নাঘরের দিকে ছোটে। খাবার গরম করে টেবিলে রাখতে রাখতে তাহমিদ, রুদ্র, সামিয়া, সাদ সবাই নেমে আসে। একে একে সবার প্লেটেই বেড়ে দেয়। সবাই খাওয়া শুরু করে। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র খাওয়া থামিয়ে ভ্রু কুঁচকে বলে। তুমি খেয়েছো? মেঘ মাথা নেড়ে না বোঝায়। তো দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। না না, আমি পরে খেয়ে নেব। কিছু দরকার লাগতে পারে আপনাদের। রুদ্র রুক্ষ কণ্ঠে বলে ওঠে। আমাদের কি হাত নেই? চুপচাপ যা বলেছি তা করো। মেঘ আর কথা বাড়ায় না, বসে পড়ে। খাওয়া শেষে রুদ্র আবার মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছে। তা দেখে মেঘ আশপাশ করতে থাকে। কিছু বলবে? কিছু লাগবে? আমিও আপনার সাথে যেতে চাই। দাদিকে একটু দেখে আসবো। সকালে তো চলেই আসবে। মেঘ মাথা নিচু করে করুণার স্বরে বলে। আমার খারাপ লাগছে, একটু দেখতে ইচ্ছে করছিল। রুদ্র কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে বলে। নিচে আছি, রেডি হয়ে আসো। মেঘ মাথা নেড়ে শাড়ি বদলে কালো রঙের চুড়িদার পরে নেয়। চুল বেনি করে মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে নেমে আসে। মেঘকে নামতে দেখে রুদ্র উঠে বেরিয়ে যায়। মেইন গেটের সামনে আসতেই রুদ্র দেখে বাইক নিয়ে দাঁড়িয়ে। মেঘ এগিয়ে যেতেই তাকে উঠতে বলে, তবে মেঘ ঠায় দাঁড়িয়ে থাকে। তা দেখে রুদ্র বলে। মেঘের কি, উঠছো না কেন? এখানে কি সারা রাত পার করবে? কণ্ঠে অসহায়ত্ব। আমি কোনোদিন বাইকে উঠিনি, ভয় লাগছে। রুদ্র ফুস করে শ্বাস ছেড়ে বলে। উঠো, কিচ্ছু হবে না। মেঘ ধীরে ধীরে উঠে বসে, তাদের মাঝে অনেকটা ফাঁকা রেখেই। তবে মনে ভয়, যদি পড়ে যায় তাহলে তো কি লজ্জা। রাতে শুতে পারো আমার বুকে, আর বাইকে লেগে বসতে পারো না। রুদ্রের কথায় মেঘ থতমত খেয়ে তাকায় লুকিং গ্লাসে। রুদ্রও সেদিকে তাকিয়ে লজ্জার চোখ সরিয়ে ফেলে, মনে মনে বিড়বিড় করে। দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে, মুখে কিছু আটকায় না। আগের রুদ্রই তো ভালো ছিল। রুদ্র ফের বলে ওঠে। ঠিক হয়ে ধরে বসো। মেঘ এবার রুদ্রের সাথে ঘেঁষে বসে, তার কাঁধে হাত রাখে।
রুদ্র বাইক স্টার্ট দিতেই চলতে শুরু করে। রাত হলেও ঢাকা শহরের রোডগুলোতে লাইটের আলোয় একদম আলোকিত। মেঘের প্রথমে ভয় লাগলেও পর মুহূর্তে সে উপভোগ করতে থাকে। স্বামীর সাথে রাতের শহরে বাইক করে ঘোরা শক্ত সবারই থাকে, হোক তাদের অন্য গন্তব্য। তবে ইচ্ছে তো পূরণ হলো। হসপিটালে পৌঁছে রুদ্র গাড়ি পার করে এসে মেঘের হাত ধরে হাঁটা দেয়। 4 তলার 203 নম্বর কেবিনে আসতেই সবাইকে দেখতে পায়। কেবিনটা বড় বিধায় সবাই অনায়াসেই আছে। মেঘ দাদির কাছে গিয়ে দেখে ঘুমিয়ে আছেন তিনি। রুদ্র বাকিদের উদ্দেশ্যে বলে ওঠে, সবাই বাড়ি চলে যাও, আমি আর মেঘ আছি এখানে। আর আম্মু তুমিও যাও, ফ্রেশ হয়ে খেয়ে তারপর এসো। রুদ্রের কথায় সবাই সম্মতি জানিয়ে চলে যায়। মেঘ তাদের পাশে চেয়ারেই বসে আছে। রুদ্র গিয়ে সোফায় বসে পড়ে। কিছুক্ষণ পর একটা নার্স আসে চেক আপ করতে। মেয়েটি অনেকক্ষণ ধরেই দাদির পাশেই দাঁড়িয়ে একবার পালস চেক করে তো একবার স্যালাইন দেখে, একবার ওষুধ এদিক সেদিক করে দেখছে। মেঘ ব্যাপারটা লক্ষ্য করে। কিছুক্ষণ মেয়েটিকে পর্যবেক্ষণ করে চোয়াল শক্ত হয়ে যায়, কারণ নার্সটি হুদাই এখানে কোনো কাজ নেই আর চোখে রুদ্রকেই ঘুরে ফিরে দেখছে। মেঘের ভীষণ অসহ্য লাগে। মেয়েটি যাচ্ছেই না দেখে সে উঠে রুদ্রের পাশে গিয়ে ধপ করে বসে পড়ে। রুদ্র ফোনের মধ্যে ডুবেছিল। মেঘের দিকে একটু তাকিয়ে দেখে গাল ফুলিয়ে আছে। মোবাইল পকেটে রেখে জিজ্ঞেস করে। কি হয়েছে? মেঘ কঠিন চোখে রুদ্রের দিকে ফিরে মাথা নাড়িয়ে কিছু না বুঝিয়ে আবার সামনের দিকে নজর দেয়। মেঘের নজর অনুসরণ করে সামনে তাকায়, দেখে একজন নার্স দাদির বেডের পাশে ঘুরঘুর করছে আর তার দিকে তাকাচ্ছে। রুদ্রকে তাকাতে দেখে লাজুক হেসে আবারও চোখ ফিরিয়ে নেয়। এবার যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি আইসক্রিম খাবো। রুদ্র অবাক হয়ে বলে, এখন? জি, এক্ষুনি এনে দিন। রুদ্র কিছু একটা আঁচ করে হালকা হেসে বলে। আচ্ছা, সাদকে বলে দিচ্ছি আম্মুকে নিয়ে আসার সময় আনতে। মেঘ তড়িৎ গতিতে বলে ওঠে। না, আমার এক্ষুনি চাই, আপনি গিয়ে নিয়ে আসবেন। রুদ্র উঠে দাঁড়ায়, হালকা হেসেই বেরিয়ে যায়। এদিকে নার্সটি রুদ্রকে চলে যেতে দেখে কিছুক্ষণ অপেক্ষা করে না পেয়ে নিজেও যেতে নেয়। মেঘ তাকে প্রশ্ন করে আটকে দেয়। দাদির শরীরের অবস্থা এখন কেমন? জি, আগে থেকেই ভালোই। মেয়েটি ফের যেতে নেয়। মেঘ আবার বলে ওঠে। ও, ইনি আমার দাদি শাশুড়ি। আর আমার সাথে যে ছিল সে আমার হাজবেন্ড। মেয়েটি দ্রুত মেঘের দিকে তাকায়। মেঘ উঠে দাঁড়িয়ে দাদির বেডের পাশের ফুলের ঝুড়ি থেকে চাকু নিয়ে হাতে স্লাইড করতে করতে বলে। আর আমার হাজবেন্ডের ওপর কেউ নজর দিলে তার চোখ তুলতে মন চায় আমার। মেয়েটি ভয়ে ঢোক গিলে বেশ বুঝতে পারছে ভুল জায়গায় চোখ দিয়েছে। সে তো ভেবেছিল সিঙ্গেল। মেঘ মেয়েটির কাছে এসে মুচকি হেসে পড়ে। একবার জানো, একটি মেয়েকে টাকলা বানাইতেছিলাম, আমার জামাইকে নাকি তার ভালো লেগেছিল তাই। মেয়েটি দ্রুত তার হাত চুলে দেয়। আমতা আমতা করে বলে, আপু, আমার আরেকটা রোগী আছে, বলেই দ্রুত বেরিয়ে যেতে নেয়। তবে দরজার বাইরে রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে যায়। রুদ্র হেসে হেসে বলে। সাবধান খালাম্মা, আমার বউ কিন্তু হেব্বি গুন্ডি। মেয়েটি চোখ নামিয়ে চলে যায়। রুদ্র সে অনেক আগে এসেছে তবে ঢোকেনি। মেঘের কথা শুনে হাসতে হাসতে মাথা চুলকায়। মেঘ তাকে নিয়ে জেলাস। হুম, ইন্টারেস্টিং। রুদ্র আসতেই মেঘ চুপচাপ গিয়ে বসে পড়ে সোফায়। রুদ্র দুটো আইসক্রিম এনেছে মেঘের জন্যই, তবে মাথায় দুষ্ট বুদ্ধি আসতেই বলে। আরে নার্সটি কোথায় গেল? মেঘ চেহারা গম্ভীর করে বলে। পরে দিয়ে আপনার কি? আরে 2টা আইসক্রিম এনেছিলাম, একটা তাকে দিব ভেবেছিলাম। মেঘের মুখটা পরক্ষণে চুপসে যায়। রেগে হাতের আইসক্রিমটা রুদ্রের হাতে দিয়ে বলে। যান গিয়ে খুঁজে দুইটাই দিয়ে আসুন। রুদ্র অবাক হওয়ার ভান করে বলে। ওমা, তুমি খাবে না? না। আচ্ছা, তাহলে যাই খুঁজে দিই। রুদ্রের কথা শেষ হওয়ার আগেই মেঘ দ্রুত রুদ্রের হাত থেকে নেয়। 2টার প্যাকেটই খুলে কামড় বসায়। তা দেখে রুদ্র শব্দ করে হেসে ওঠে। জেলাস বুঝি? মেঘ রাগে চোখে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে নিজের খাওয়াতে মন দেয়। এই লোকের সাথে কথাই বলবে না আপাতত। কিছুক্ষণের মধ্যে রুদ্রের মা চলে আসে। আজ রাত তিনিই থাকবেন। তারপর রুদ্র ও মেঘ নিয়ে বাসায় চলে আসে। 2 দিন পর মেঘেরা ভার্সিটির মাঠে বসে আছে, ক্লাস শেষ। তাদের ডান পাশে রুদ্র তার গ্যাং নিয়ে আড্ডা দিচ্ছে। মেঘ ঘুরে ফিরে তাকে আর চোখে লক্ষ্য করছে। হঠাৎ কোথা থেকে একটি মেয়ে এসে রুদ্রের সামনে দাঁড়ায়। হাতে থাকা ফুল রুদ্রের হাতে দেয়। হুট করে দেয়ায় রুদ্র তার হাতে নেয়। মেয়েটি লাজুক কণ্ঠে বলে। রুদ্রের কপালে হালকা বিরক্তির ছাপ পড়ে। সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কিছু বলতে যাবে, নজর যায় মেঘের দিকে। তাদের দিকেই এক ধ্যানে করার চোখে তাকিয়ে। রুদ্রের হাতে মেয়েটির দেয়া ফুল দেখে মনটা খারাপ হয়ে যায়। মেঘ উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে হাঁটা দেয়। অন্যদিকে ফিরে বাকিরা জিজ্ঞেস করলে কিছুই বলে না।
রুদ্র দ্রুত ফুলগুলো নিচে ফেলে রাগী চোখে তাকায়। কোন ডিপার্টমেন্টের? মেয়েটি ভড়কে যায় হঠাৎ এমন প্রশ্নে, তবে নিজেকে ঠিক রেখে বলে। আর কিছু বলার আগেই রুদ্র একটা রাম ধমক দিয়ে ওঠে। শাট আপ! আর একটা কথা বলে গাল লাল করে দেবো মেয়ে। বলেই মেঘ যেখানে বসেছিল সেদিকে তাকিয়ে দেখে বাকিরা সেখানেই, তার মানে ক্যাম্পাসের পিছে মেঘ একা গেছে। চিন্তিত হয়ে সে সেদিকে ছুটে যেতে যেতে মেয়েটিকে এটাও বলে যায়। আমার বউ তোমার থেকে হাজার গুণ সুন্দর, চরিত্র আরো বেশি সুন্দর, এমন ক্যারেক্টারলেস না। রাহুল শান্তরা ব্যতীত বাকি সবাই অবাক হয়ে যায় রুদ্রের কথায়। তার বউ মানে? এই প্রশ্ন সবার মনেই জাগে। মেঘ হাঁটছে, সেখানে তার দম বন্ধ লাগছিল। কেন জানি এই কয়দিন রুদ্রের পাশে অন্য কাউকে সহ্যই হয় না। মুহূর্তেই ভাবে, আমি কি বেশি রিয়াক্ট করে ফেলছি ইদানিং রুদ্রকে নিয়ে? উফ, অসহ্য লাগছে সব। আমি কি ওনাকে নিয়ে বেশি সিরিয়াস হয়ে যাচ্ছি দিন দিন? এগুলো কি ঠিক? আবার নিজেকেই ধমকে বলে। কেন ঠিক হবে না? উনি তোর হাজবেন্ড, মেঘ। তার সবকিছু শুধুমাত্র তোর জন্যই বরাদ্দ। ভাবনার মধ্যে অনেকটা ভেতরে চলে এসেছে মেঘ। খেয়াল করেনি আশেপাশে গাছপালা, এদিকটায় মানুষ নেই। হঠাৎ সামনে থেকে কোনো মেয়ের আর্তনাদ ভেসে আসে। মেঘ দ্রুত সেদিকে এগোয়। কেউ কেউ কি বিপদে পড়ল? একটু সামনে যেতেই দেখতে পায় আসিফকে। মেঘের আত্মা কেঁপে ওঠে। সেদিনকার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। জলদি পায়ে পেছন ফিরে আসতে নেয়, তবে আবারও মেয়েটির কান্নার শব্দ শুনে পা থেমে যায়। মেয়েটিকে আসিফ সহ কয়েকজন মিলে আটকে রেখেছে। আসিফ বাজেভাবে টাচ করছে। বিপদে দেখে যেতেও পারছে না, আবার মেঘ একা কি করবে ভেবেও পায় না। মোবাইলও নেই যে রুদ্রকে বা পিহুদেরকে জানাবে। মেয়েটির কাপড়ে হাত দিতে দেখে উপায়ন্তর না পেয়ে পাশ থেকে বড় একটি ইটের টুকরো নিয়ে আসিফের পিঠ বরাবর ছুঁড়ে মারে। সাথে সাথে ব্যথায় আসিফ মেয়েটিকে ছেড়ে দেয়। পরক্ষণে আরো অনেকগুলো পাথর একে একে ছুঁড়ে মারতে থাকে। উপস্থিত সবাই হঠাৎ হামলায় মোটামুটি ব্যথা পেয়ে মেয়েটিকে ছেড়ে দেয়। এই সুযোগে মেঘ চিৎকার করে ওঠে। মেয়েটি ইজ্জত বাঁচাতে দৌড় লাগায়। তা দেখে মেঘও পেছন ফিরে দৌড় দেয়, তবে বেশি দূর যেতে পারেনি। পেছন থেকে কেউ বড় একটা পাথর মেঘের পিঠ বরাবর ছুঁড়ে মারে। মেঘ তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে। আসিফরা সবাই মেঘকে ঘিরে ফেলে। আসিফ হাসতে হাসতে বলে। মেঘ ভয়ে জড়সড় হয়ে যায়। মনে মনে ভীষণ করে দোয়া করছে আল্লাহ যেন রুদ্রকে পাঠিয়ে দেয়, নয়তো এরা তাকে ছিঁড়ে খাবে। আসিফ হাঁটু গেড়ে বসে মেঘের মুখে হাত দিতে যাবে, সে ঝাড়া মেরে হাত সরিয়ে দেয়। আরো পিছিয়ে যায়। আসিফ শব্দ করে হেসে ওঠে। বলতে বলতে মেঘের চুলের মুঠি ধরে টেনে দাঁড় করিয়ে দেয়। ব্যথায় মেঘ চিৎকার করে ওঠে। এতে যেন আসিফ আরো পৈশাচিক হাসিতে মেতে ওঠে। বলেই মেঘের গা থেকে টান মেরে ওড়না নিয়ে নেয়। মেঘে দ্রুত হাত দিয়ে আড়াআড়ি ভাবে বুকে ধরে। আকুতির স্বরে বলে। পালাও আপু, তাড়াতাড়ি। প্লিজ আমাকে ছেড়ে দিন। এমনটা করবেন না প্লিজ, আপনার পায়ে পড়ি। আসিফ বজ্রকণ্ঠে বলে ওঠে। মেঘ অবাক হয়। রুদ্র তার জন্য আসিফের আঙ্গুল কেটে দিয়েছে? তবে মুহূর্তেই আরো ভয় গ্রাস করে। তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে। কেউ বাঁচাও! রুদ্র, আপনি কোথায়? বাঁচান আমাকে! রুদ্র পেছনটায় আসতেই দেখতে পায় একটি মেয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে আসছে। রুদ্রকে দেখে তার সামনে এসে দাঁড়ায়। রুদ্র চমকে যায়। কোন মেয়েকে? কারা? বলতে বলতেই মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। রুদ্রের বুকে ছ্যাদ করে ওঠে। এদিকে তো মেঘ মাত্র আসলো, তবে কি আসিফের হাতে মেঘ পড়েছে? টেনশনে কিছু না ভেবেই দৌড় লাগায়। কিছু দূরে যেতেই মেঘের ওড়না নিচে পায়। তা দেখে রুদ্রের শরীর কাঁপতে শুরু করে। শ্বাস বন্ধ হয়ে আসছে। দ্রুত আরো সামনে এগিয়ে যায়। মনে মনে দোয়া করছে। হে আল্লাহ, আমার মেঘের কোনো ক্ষতি করো না, আমার পবিত্র ফুলে আঁচ লাগতে দিও না। আর একটু সামনে যেতেই রুদ্রের চোখে মুখে আগুন জ্বলে ওঠে। পাশে একটা লাঠি পায়ে তা হাতে নিয়ে দৌড়ে যায়। এদিকে আসিফ মেঘকে জোর করে গাছের আড়ালে ধাক্কা দিয়ে ফেলে, যার ফলে কোমরের দিকে ধারালো কিছু লেগে অনেকটা জায়গা কেটে যায়। নিজের শার্ট খুলতে খুলতে এগোয়। মেঘ ভয়ে ব্যথা ভুলে পিছিয়ে যেতে থাকে। হঠাৎ মাথায় আঘাতে এসে দাঁড়িয়ে যায়। মাথায় হাত দিতেই রক্ত হাতে আসে। পেছন ফিরতেই রুদ্রের মুখ ভেসে ওঠে। রুদ্র কিছু না বলেই এলোপাতাড়ি মারতে থাকে। রুদ্রের এমন হিংস্র রূপ দেখে বাকি ছেলেগুলো পালিয়ে যায়। একসময় লাঠিটি ভেঙে যায়। হাত থেকে ফেলে আসিফের কলার ধরে দাঁড় করিয়ে তার রক্তাক্ত মুখে আগুনের ফুলকির ন্যায় চোখে চোখ রেখে বলে ওঠে।
তুই আবারও রুদ্রের জিনিসে হাত দিয়েছিস। আগেরবার তোর আঙ্গুল কেটেছি, এবার তোর কি অবস্থা হবে তুই ভাবতেও পারবি না। আবারও মারতে যায়, তবে আসিফ রুদ্রের বুকে ধাক্কা মারে, যার ফলে কয়েক পা পিছিয়ে যায়। সেই সুযোগে আসিফও পালায়। রুদ্র মেঘের দিকে ফিরে, মেয়েটির এলোমেলো চুল, কাঁদুন ভেজা চেহারা দেখে বুকটা মুচড়ে ওঠে। কেউ যেন রুদ্রের কলিজা টেনে ছিঁড়ে ফেলছে, এমন যন্ত্রণা হচ্ছে। পা আটকে আছে, সামনে এগোনোর শক্তি পাচ্ছে না। মেঘ কোনোভাবে উঠে পা টেনে টেনে রুদ্রের কাছে আসছে। রুদ্র দ্রুত এগিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন একটু হালকা হলেই কেউ নিয়ে যাবে। মেঘের পা হাওয়ায় ভাসছে, সেও রুদ্রকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। মেঘ কাঁদতে কাঁদতে বলে ওঠে, আপনি এত লেট করলেন কেন? আর একটু হলে আমাকে। ডুকরে কেঁদে ওঠে। রুদ্র মেঘকে আরো টাইট করে ধরে গলায় মুখ গুজে বলে, না না, তোমার কিচ্ছু হতো না, আমি হতে দিতাম না। আমার খুব ভয় করছে, ওরা আবার আসবে, আমাকে বাজেভাবে ছুঁয়ে দেবে। তো বাসায় চলো। মেঘের শরীরে ভীষণভাবে কাঁপছে। মেঘের চুলের ভাঁজে নিজের মুখ ডোবায়, দুফোঁটা জল বেরিয়ে আসে চোখ বেয়ে। কিচ্ছু হয়নি, আর কেউ স্পর্শ করবে না। তোমার প্রতিটা ভাঁজে ভাঁজে শুধু আমার স্পর্শ থাকবে, আর কারো না জান। এভাবেই প্রায় 10 মিনিট পর মেঘের মাথাটা তুলে মুখটা দুই হাতের আঁচলায় নিয়ে নেয়। চোখের পানি মুছে দেয়, কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। ভয় পেও না, আমি আছি তো, কিচ্ছু হতে দেব না। আমি থাকতে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না মেঘ, কেউ না। আবারও মেঘের মাথাটা নিজের বুকে চেপে ধরে। বুকটা ব্যথা করছে, অশান্তি করছে। একমাত্র এই মেয়েই সারাতে পারবে। মেঘকে ছেড়ে নিজের ব্লেজার তার শরীরে দিয়ে ওড়না নিয়ে কাটা পা বেঁধে দেয়। ধারালো কিছু লেগে কেটেছে হয়তো। অতঃপর পাজা কোলে তুলে নেয়। মেঘরুদ্রের গলা জড়িয়ে চুপটি করে তার বুকেই পড়ে থাকে। কোনো কিছু না ভেবেই ভরা ক্যাম্পাসের মধ্য দিয়ে মেঘকে নিয়ে তার গাড়ির কাছে আসে। আশেপাশে সবাই অবাক। রুদ্রের কোলেতে মেঘকে দেখে পিহুরা, রাহুলরা ছুটে আসে। সবাই চিন্তিত হয়ে বলে। কি হয়েছে ওর? অনু দ্রুত বলে। তুই ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? রুদ্র একবার তাদের দিকে তাকিয়ে পিহুকে বলে। আমি মেঘকে নিয়ে যাচ্ছি, তোর জন্য গাড়ি পাঠিয়ে দেব। বলেই গাড়িতে উঠে পড়ে। ড্রাইভারকে হাসপাতালে যেতে বলে। এদিকে মেঘ রুদ্রের বুকে চুপটি মেরে লেগে আছে। পা ড্রেসিং করিয়ে মেঘকে নিয়ে বাসায় চলে আসে। কেউ জিজ্ঞেস করলে বলে পড়ে ব্যথা পেয়েছে। তাকে এই রুমে নিয়ে আসে। মিঠি এখনো ভয়ে জড়সড় হয়ে আছে। রুদ্র ব্লেজারটা খুলে দেখে যে আমার অনেক জায়গা ছিঁড়ে ছিঁড়ে আছে। চোখটা অফ করে জোরে একটা শ্বাস নেয়। আই সোয়ার, আমি তোর এমন অবস্থা করবো যে তুই নিজেকে দেখে নিজেই ভয় পাবি। ওয়ার্ড্রপ থেকে মেঘের কাপড় বের করে মেঘকে ডাক দেয়। মেঘ, চেঞ্জ করে আসো। তবে মেঘের সাড়া শব্দ নেই। আবারও ডেকে ওঠে। মেঘ। এবার কাঁধে হাত রাখতে চমকে ওঠে, ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নেয়। বাসায় যাব প্লিজ। না না না। রুদ্র দ্রুত গিয়ে তাকে ধরে। হেই মেঘ, আমি রুদ্র। রুদ্র, তুমি এখন বাসায় একদম সেফ আছো। মেঘ রুদ্রের কথায় তার পা ঘেঁষে বসে, ক্লান্ত শ্বাস ফেলে। রুদ্র শান্ত স্বরে বলে। ফ্রেশ হয়ে আসো, ভালো লাগবে। মেঘ মাথা নাড়ে। তা দেখে রুদ্র তাকে পাজা কোলে নিতে যায়। ওয়াশরুমে এগিয়ে দিতে মেঘ হঠাৎ আহ করে ওঠে। রুদ্র নিশ্চিন্তিত হয়ে তাকে বসে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পা এদিক সেদিক করে দেখছে। কি হয়েছে মেঘ? দেখি পায়ে ব্যথা করছে। মেঘ চোখ মুখ কুঁচকে আছে, মাথা নেড়ে না করে। তো আর কোথায় লেগেছে দেখি। কোমরে পেছনের দিকে ব্যথা করছে। রুদ্র উঠে সেদিকে চোখ যেতেই হাত মুঠিবদ্ধ করে ফেলে। ফার্স্ট এড বক্স নিয়ে এসে বসে। কাপড় খুলো। মেঘ এই অবস্থার মধ্যেও রুদ্রের কথায় চোখ বড় বড় করে তাকায়। রুদ্র তার তাকানো দেখে থতমত খেয়ে বলে। আই মিন, এদিকে কাপড়টা একটু সরাও, ড্রেসিং করে দিব। না না না, আমি করে দিব। রুদ্র আর কিছু বলে না, নিজেই সারিয়ে সেই জায়গা পরিষ্কার করতে থাকে। মেঘ দাঁত চেপে জ্বালা সহ্য করছে। ব্যান্ডেজ করে দিয়ে রুদ্র হঠাৎ সেখানে ঠোঁট ছোঁয়ায়। মেঘ চোখ বুজে নেয়। না না, আমি করে দিব না। এই, কই এই ছোঁয়া? কই এই ছোঁয়া? তো আমার একটু বাজে লাগছে না, অস্বস্তি হচ্ছে না? রুদ্র উঠে মেঘের হাতে কাপড় দিয়ে বলে, এখানেই চেঞ্জ করতে। সে বাইরে আছে। মেঘ মাথা নেড়ে চেঞ্জ করে নেয়।
কিছুক্ষণ পর রুদ্র খাবার নিয়ে হাজির হয়। যত্নসহ মেঘকে খাইয়ে ব্যথার ওষুধ খাইয়ে দেয়। মেঘ চুপচাপ এসব পর্যবেক্ষণ করছে আর অবাক হচ্ছে রুদ্রের আচরণে। সে তাকে নিয়ে এত ভাবে, এর মধ্যে বাড়ির সবাই এসে মেঘকে দেখে গেছে। মেঘ চুপচাপ শুয়ে আছে। রুদ্র গোসল করে বেরিয়েছে মাত্রই মেঘের পাশে নিজেও শুয়ে পড়ে। চোখ বুজতেই মেঘের হঠাৎ কথায় পাশ ফিরে তাকায়। আপনি কি আমাকে ছেড়ে দেবেন? কি কারণে? মেঘে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এই যে আমাকে অন্য ছেলে ছুঁয়েছে, আমি এখন অপবিত্র। এমন মেয়ে তো কেউ পছন্দ করে না বউ হিসেবে। সমাজে আবর্জনা। আপনিও নিশ্চয়ই খারাপ ভাবছেন। মেঘের চোখের কোণে বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে। রুদ্রের বুকে গিয়ে লাগে কথাগুলো। মেঘ নিজেকে আবর্জনার সাথে তুলনা করছে। তার মাথায় তো এমন ধরনের কথাই আসেনি। একটানে মেঘকে নিজের বুকে নিয়ে আসে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার মাথায় এসব চিন্তাও আসেনি মেঘ। বিলিভ মি, আমি তোমার টেনশনে ছিলাম। একটু থেমে আবারও বলে ওঠে, তুমি আমার কাছে স্নিগ্ধ পড়ি, আমার পবিত্র বোকা ফুল। তোমার চরিত্রে কোনো দাগ লাগেনি। আমি জানি তুমি নির্দোষ। তোমার শরীরে যেই নোংরা ছোঁয়া লেগেছে তা আমি মুছে দেব বউ। মেঘ আবেশের চোখে বুঝে ফেলে রুদ্রের বউ বলে সম্বোধন করাটা যেন তার সব খারাপ লাগা এক নিমিষেই শেষ করে দিয়েছে। হঠাৎ রুদ্র নিজের হাত আলগা করে বলে, আমি যে ছুঁয়েছি, তোমার কি খারাপ লাগছে? বলো তাহলে। রুদ্রের বাকি কথা সম্পূর্ণ করার আগেই মেঘে রুদ্রের বুকে আরো মিশে যায়। রুদ্রের মুখে হাসি ফুটে ওঠে। মেঘের উত্তর সে পেয়ে গেছে। সন্ধ্যার দিকে রুদ্র কালো শার্ট কালো প্যান্ট পরে রেডি হচ্ছে। মেঘ ঘুমো ঘুমো চোখেই তাকিয়ে হালকা স্বরে জিজ্ঞেস করে। কোথায় যাচ্ছেন? রুদ্র হাতে ঘড়ি পড়তে পড়তে বলে, একটা কাজ আছে, চলে আসবো। তোমার কিছু লাগলে পিহুকে নয়তো মাকে ডেকো। ভাঙা জানালা দিয়ে রাতের হাওয়া ঢুকে হু হু শব্দ তুলছে। ছাদের নিচে ঝুলে থাকা একটা মাত্র বাল্ব, যা প্রতি কয়েক সেকেন্ড পর পর ঝিকিমিকি করে জ্বলছে। প্রতিটি ঝিকিমিকির সাথে ভেতরের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠে, একবার দেখা যায় আবার মিলিয়ে যায়। গুদামের মেঝেতে পুরনো রক্তের দাগ শুকিয়ে কালচে হয়ে আছে। ভাঙা কাঠের ক্রেট ছড়িয়ে আছে এদিক ওদিক। বাতাসে পচা ধাতু আর শুকনো রক্তের তীব্র গন্ধ। দূর থেকে শোনা যায় ভারী বুটের মাপা শব্দ। ঠক ঠক ঠক। প্রতি পা ফেলার সাথে সাথে গুদামের নীরবতা যেন আরো গভীর হয়ে ওঠে। বাতাস ভারী হয়। অন্ধকারে থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক অবয়ব। কালো শার্টের হাতা গোটানো, হাতে কালো গ্লাভস, মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু বরফ ঠান্ডা দৃষ্টি। হাঁটার ভঙ্গি শান্ত, কিন্তু প্রতিটি পদক্ষেপে অদৃশ্য হুমকি ছড়িয়ে যায়। ভারী গলার শব্দ ভেসে আসে। আই এম ব্যাক। গুদামের মাঝখানে দড়িতে বাঁধা এক মানুষ, গায়ের কাপড় ছেঁড়া, শরীর কাঁপছে, কপাল ঘামে ভিজে, ঠোঁট শুকিয়ে সাদা। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ওঠানামা করছে হাঁপড়ের মতো। চোখে এমন আতঙ্ক যেন মৃত্যুর ছায়া সরাসরি সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটা কিছুক্ষণের জন্য থেমে তার সামনে দাঁড়ায়। কোনো শব্দ নেই, শুধু বাল্বের ঝিকিমিকি আর বাঁধা মানুষের হাঁপড়ের শব্দ। ঠান্ডা গলায় বলে, স্কেয়ার্ড? I haven't even started yet. বাধা আসিফ কাতর গলায় রক্ত ভেজা ঠোঁট নেড়ে বলে। রুদ্র হেসে ওঠে। মাফ, this word is not available in my dictionary. আর তোর জন্য তো কোনোদিনই থাকবে না। ঠান্ডা তীক্ষ্ণ হাসি। আসিফ ফোপাতে ফোপাতে বলে। এক মুহূর্তে রুদ্র তার পেটে এমন ভাবে লাথি মারে যে শ্বাস আটকে যায়। শরীরে কুঁকড়ে মাটিতে লুটিয়ে পড়ে। রুদ্র নিচু হয়ে তার কানে বলে, তোকে ছেড়ে দিলে আমার পাপ হবে। তুই আমার বোকা ফুলের দিকে নজর দিয়েছিস, গায়ে হাত দিয়েছিস, একবার না দুইবার। সে পকেট থেকে ধীরে ধীরে ছোট একটা ছুরি বের করে। আলোয় ব্লেডটা চকচক করে ওঠে। রুদ্র শান্ত গলায় চালিয়ে যায়। আমি তাকে হালাল ভাবে পেয়েও এখনো গভীরভাবে ছুঁইনি। কেবল যেন তার মন ভাঙে না, আমায় ভুল না বোঝে সেই ভয়ে। প্রতিদিন নিজেকে থামিয়ে রেখেছি তার জন্য। আর তুই, তুই কিনা স্পর্শ করেছিস তাকে। ছুরির মাথাটা হালকা করে আসিফের কাঁধে চালিয়ে দেয়। গভীর না, শুধু ত্বক কেটে রক্ত বের হয়। আসিফ শ্বাসকষ্টে কাঁপতে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে আসিফ বলে। রুদ্র হেসে ওঠে। বাদ দিয়েছি বলে কি আমি সব ভুলে গিয়েছি? সাদাসিধে মানুষ হয়ে থাকি বই কি।
তাই বলে হিংস্রতা কি মুছে গেল নাকি? যারা ডিজার্ভ করে তাদের জন্য মাঝে মধ্যে ফিরে আসি, যেমন আজ তোর জন্য। রুদ্র ধীরে ধীরে ছুরিটা আসিফের কোমরে টেনে দেয়, গভীর দাগ কেটে রক্ত ঝরিয়ে বলে, আমার পাখিটাকে তুই যত আঘাত দিয়েছিস তার থেকে দ্বিগুণ কষ্ট পাবি। আসিফ যন্ত্রণায় কাতরাচ্ছে। রুদ্র তার কাঁপতে থাকা হাতের দিকে তাকায়, ফিসফিস করে বলে, এই হাত, এই অপবিত্র হাত দিয়ে তাকে ধরেছিলি তাই না? হঠাৎ আসিফের কবজি এমন ভাবে মুচড়ে ভেঙে দেয় যে গুদামে হাড় ভাঙার শব্দ প্রতিধ্বনিত হয়। আসিফের চিৎকার গলা ফাটিয়ে বেরিয়ে আসে। রুদ্র শান্ত স্বরে বলে, শুনছিস? এই শব্দটা মনে রাখ, পরের শব্দ তোর বুকের ভেতর থেকে আসবে। রুদ্র দড়ি কেটে তাকে মাটিতে ফেলে দেয়। তারপর পাশে থেকে বিশাল একটা পাথর টেনে আনে, আসিফের পায়ের পাতার উপরে ছেড়ে দেয়। হাত গুড়িয়ে যায়। আসিফের শরীর কাঁপতে থাকে। রুদ্র ঝুঁকে তার কানে বলে, মেঘ তোর জন্য চোখের জল ফেলেছে, তার পায়ে ব্যথা লেগেছে, তুইও বেদনা বুঝে নে। পাশ থেকে জ্বলন্ত আগুনে গরম করা রডটি উঠিয়ে নেয়। আসিফ ভীতিকর চোখে তাকিয়ে। রুদ্র এগিয়ে এসে রডটি আসিফের অন্য হাতে চেপে ধরে। আসিফ গগন কাঁপিয়ে চিল্লিয়ে ওঠে। রুদ্র ঝংকার তোলা শব্দে বলে ওঠে, শ্শ্, একটা কথা বললে রডটি তোর মুখের ভেতরে যাবে। তারপর কিছু একটা ভেবে কপালের রগ ফুলে ওঠে। হঠাৎ ভয়ঙ্কর হাসি দিয়ে ওঠে। রুদ্রর এই হাসিতে আসিফ কেঁপে ওঠে। এর পেছনের হিংস্রতা তো সে জানে। তোর মুখে আবারও মেঘের নাম নিয়েছিস? ইয়াক, ইট সাউন্ডস টু ব্যাড। হঠাৎ রুদ্র আসিফের জিভ ধরে টেনে বের করে, ঠান্ডা গলায় বলে, নে, এবার থেকে আর এত বাজে কণ্ঠে আমার মেঘের নাম উচ্চারণ করতে পারবি না। ছুরি দিয়ে জিভ কেটে দেয়। আসিফের মুখের রক্ত, কণ্ঠ থেকে গার্গল শব্দ বের হয়। চিৎকার করতে গিয়েও পারে না। গলা কাটা মুরগির মতো ছটফট করছে। সামনের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজের কলিজায় কেঁপে উঠছে। রুদ্র দাঁড়িয়ে নিজের হাত গ্লাভস খুলে বলে, এখনকার মতো শেষ। সে ফোনে কল দেয় কাউকে, শান্ত গলায় নির্দেশ দেয়, এটাকে গাড়িতে তুলে ওর বাড়ির সামনে ফেলে দিয়ে চলে আসিস, যেন সবাই দেখে এর পরিণতি। রুদ্র হাঁটতে হাঁটতে বেরিয়ে আসে। পেছনে পড়ে থাকে রক্তে ভেজা ভাঙা আসিফ। নিঃশ্বাসের শব্দ পর্যন্ত কষ্টে আটকে যাচ্ছে। অন্যদিকে মেঘের মাথায় হালকা চাপটি মেরে সুমনা রেগে বলে, যদি সুস্থ হতি এতক্ষণে তোকে মেডিকেল পাঠাতাম মেরে। মেঘ ইনোসেন্ট ফেস করে সুমনাকে জড়িয়ে বলে, বিশ্বাস কর, ওনার সাথে বিয়ের কোনো কথাই ছিল না। হঠাৎ কি থেকে কি হলো। আর যেই পরিবেশে আমাদের বিয়ে হয়েছে, এটা নর্মাল বিয়ে বলা যায় না। আমাদের মধ্যে কোনো সম্পর্ক স্বাভাবিক না। আর উনিও না করেছিলেন বিধায় আর বলা হয়নি। সুমনা নাক ফুলিয়ে বলে, তাই বলে আমাকেও বলবি না? আমি তোর বেস্ট ফ্রেন্ড। বলতে বলতে সুমনার চোখে হালকা পানি চলে আসে। মেঘেরও ভীষণ গিল্টি ফিল হচ্ছে। আসলেই যেই সুমনাকে সবকিছু শেয়ার করতো তার থেকে আজ এত বড় কথা লুকিয়ে রেখেছিল। মেঘের চোখেও পানি চলে আসে। ভয় কাজ করছে মনের মধ্যে। তাদের ফ্রেন্ডশিপে কি এই নিয়ে ঝামেলা হবে? সুমনার দুই হাত ধরে মেঘ, আমাদের এই সম্পর্কের নিশ্চয়তা ছিল না। বিশ্বাস কর, প্রথম প্রথম ভেবেছি হয়তো শীঘ্রই আমাদের শীঘ্রই আমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে। তাই ওনার সাথে আমার নাম জড়িয়ে কাউকে বলতে চাইনি। সুমনা চুপ। মেঘ ফের বলে, প্লিজ, আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করিস না। তুই ছাড়া আমার কেউ ছিল না দুটো মনের কথা বলার মতো। তুই আমার দুঃসময়ে বোনের মতো পাশে ছিলি। তোকে আমি হারাতে চাই না। সুমনা মেঘের মাথায় আরেকটা গাঁটটি মেরে বলে, শালি, এত সহজে কি তোর পিছু ছাড়বো নাকি? যা হওয়ার হয়েছে। আমি শুধু চাই আমার মেয়েটা একটু সুখের মুখ দেখুক, তাকে কেউ নিজের করে রাখুক, ভালোবাসুক। আমি সব সময় তোর পাশে আছি। পিহু নিচ থেকে এসে বলে, কি ব্যাপার? সুযোগ পেলে আমাকে রেখে নিজেরা হাঁক করে ফেলিস? যা, ব্রেকআপ। মেঘ সুমনা হেসে দুজনেই দুই হাত বাড়িয়ে দেয়। পিহু ছুটে এসে তাদের জড়িয়ে ধরে। তাদের মনে মনে একটাই দোয়া, এই বন্ধুত্ব যেন আজীবন থাকে। হয়েছে, এবার নিচে আয়, মা ডাকছে নাস্তা করতে।
মেঘকে ধরে ধরে নিচে নিয়ে আসে। সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগছিল না তার। নিচে ছোটরা সবাই নাস্তা করছে, সাথে টুকটাক গল্প করছে। সাদ মাত্রই বাসায় ঢুকেছে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে করতে। হঠাৎ মেয়েলি হাসাহাসির শব্দে সোফার দিকে নজর যায়। পিহু মেঘের সাথে আরেকটি মেয়ে দেখে সেদিকে তার চোখ আটকে যায়। বেবি পিঙ্ক কালারের টপস পরা গুলুমুলু একটা মেয়ে হাসছে, যার ফলে রসগোল্লার মতো গালগুলো ফুলে উঠছে। সাদ যেন সেখানেই আটকে যায়। নাইস। হঠাৎ ফোন ভাইব্রেশনে ধ্যান ভাঙে। তার গার্লফ্রেন্ড কল দিয়েছে। কেন জানি বিরক্ত হয় মেয়েটির উপর। কল কেটে সুমনাদের দিকে এগিয়ে যায়। সাদ সুমনার আশেপাশে ঘুরঘুর করছিল, একটু চান্স পেলে কথা বলবে বলে। কিন্তু এই মেয়ের খাওয়াই অফই হচ্ছে না। কিছুক্ষণ পর মেঘ ওয়াশরুমে যাবে, তাই পিহু তাকে ধরে নিয়ে যায়। তারা যেতেই সাদ ধাম করে সুমনার পাশে বসে পড়ে। বসেই এদিক সেদিক তাকিয়ে চুলে বারবার হাত দিয়ে ঠিক করছে। সাদ কিছুটা বিরক্ত হয়ে বিড়বিড় করে,